আমাদের ছোটবেলায় আমাদের ঘর একবার প্রচন্ড ঝড় জলে ভেঙে যায়। তখন মাটির ঘর ছিল, মাথায় ছিল টালির ছাউনি। সেই জন্য প্রচন্ড ঝড়ে ঘরটা ভেঙে যায়। ওই দিন রাতে আমাদের জেঠুর বাড়িতে আমার বাবা মা নিয়ে যায়, কিন্তু জেঠিমা ওই রাতটুকু কোনো রকমে থাকতে দিয়েছিল। রাতেই বলে দিয়েছিল, কাল সকাল হলেই তোরা চলে যাস, কারণ আমার অত জায়গা নেই থাকতে দেওয়া। আমার বাবা বলেছিল, হ্যাঁ বৌদি, আমি দেখবো, কালকে কিছু একটা করব। কিন্তু বাবা একা কিভাবে ঘর সারাবে? দু একজনকে ধরেছিল ঠিকই, কিন্তু তারা বলেছে, না না, আমাদের এখন সময় হবে না ঘর সারানো। আমাদের নিজেদের সব বাগান বাড়িতে গাছপালা সব পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে, সেগুলো ঠিক করব। তারপরে অনেক কাজ আছে, ঘর ঠিক করার সময় নেই আমাদের। আমার বাবা খুব বিপদে পড়ে গেছিল। আমি আর আমার ভাই তখন খুবই ছোট। মা তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ সকাল হতেই জেঠিমা আবারও বলে দিয়েছে বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমরা বেরিয়েও এসেছি, কিন্তু ঘরে যা জিনিসপত্র আছে তার উপরেই তো দেওয়াল ভেঙে পড়েছে, টালির চালটা ভেঙে পড়েছে। কিছু নিতেও পারছি না, কিছু খাওয়া দাওয়াও করতে পারছি না। মহা বিপদে পড়েছি আমার মা আর বাবা আমাদের নিয়ে। তারপর মা নিজেই বলল, চলো বাপের বাড়িতে যাই, সেখানে অন্তত দাদারা রয়েছে, তবু কিছুদিন থাকতে দেবে। সেই কিছুদিনের মধ্যে তুমি এসে না হয় লোক ধরে কাজটা করে নিও, ঘরটা সারিয়ে নিও, দেখি না দাদারা কিছু টাকা পয়সা দেয় কি। বলেই আমার বাবা মা আমাদের নিয়ে মামার বাড়িতে গেল। আমার দুটো মামা। ছোট মামা ভালো চাকরি করে, ভালোই রোজগার তার। বড় মামার তেমন কিছু নেই। আমরা গিয়ে ছোট মামার কাছেই উঠলাম, কারণ আমার দিদিমা দাদু সবাই ছোট মামার কাছেই খেত। যেহেতু ছোট মামার খাওয়ানোর ক্ষমতা রয়েছে, আবার এদিকে ছোট মামার সম্পত্তির লোভও রয়েছে। জানে বাবা মাকে দেখলে বাবা মার নামে যে সম্পত্তিটা রয়েছে সেটা তার নামে লিখে দেবে। সেই জন্য ছোট মামা ছোট মামি দাদু দিদাকে খুব যত্ন করত। আমরা গেলে ছোট মামার ঘরেতেই উঠতাম, কিন্তু এবারে আর সেটা হলো না। আমরা যেতেই তো ছোট মামি খুব রেগে গেল, বলল, কালকে রাতে এত ঝড় বৃষ্টি হলো, তোরা কি রে এই ঝড় বৃষ্টিতে চলে এসেছিস? খাওয়া দাওয়া হচ্ছে না বুঝি কদিন? আমার বাবার ভীষণ অপমানে লেগেছিল। আমার মা বলল, না না বৌদি, তুমি এরকম করে কেন বলছো? কালকে রাতের ওই ঝড়েতে তো আমাদের ঘরটা পড়ে গেছে। রাতটা কোনো রকমে আমার ভাসুরের বাড়িতে কাটিয়ে সকালবেলা এখানে চলে এলাম, কারণ বাচ্চাগুলোকে নিয়ে থাকবো কোথায় বৌদি? সেই জন্যই আমি চলে এলাম এখানে। দু একদিন পরে ও গিয়ে ঠিক ঘরটা সারিয়ে নেবেক্ষণ। তারপর আমার ছোট মামার দিকে তাকিয়ে মা বলল, কিছু টাকা পয়সা দিবি, তাহলে ঘরটা অন্তত সারাতে পারতাম। আসলে আজকে সকালেও কয়েকটা লোককে বলা হয়েছিল, কিন্তু তারা কেউ রাজি হয়নি। আমি জানি তো তারা কেন রাজি হয়নি। জানে আমাদের টাকা পয়সা নেই, তাদের কাজ করালে কিছু দিতে পারবো না, সেই জন্য তারা আমাদের এড়িয়ে গেছে। কিন্তু তুই যদি টাকা পয়সা দিস, তাহলে অন্তত ভরসা করে বলতে পারবো তাদের। আমার ছোট মামা কিছু বলার আগে ছোট মামা বলল, না না, টাকা পয়সা কোথায় পাবে? সবসময় কি মনে করেছিস ছোটদার কাছে কি ভুরি ভুরি টাকা রয়েছে নাকি, যখন খুশি চাইবি আর পেয়ে যাবি? আমার মা কিচ্ছু বলল না। ছোট মামা বলল, আচ্ছা 2 দিন কয়েক থাক, তারপর দেখছি। এদিকে বড় মামার অবস্থাটা যে খুব একটা ভালো তাও নয়। অবশ্য তার জন্য আমার বড় মামাই দায়ী। আমার বড় মামা খুব অলস প্রকৃতির। বড় মামিমা তাই অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছে। আমার বড় মামারও দুটো ছেলে মেয়ে, তাদের পিছনেও বড় মামিমা খুব কষ্ট করছে। বড় মামা কখনো চেষ্টাও করে না যে সংসারটা কিভাবে ভালো করে চালানো যায়। বড় মামা কাজ করে না, করতেও চায় না। তাই জন্য তার কাছে তো মা যেতেই পারছে না, কারণ বড় মামিমা নিজেই কষ্ট করে সংসার চালাচ্ছে, তার কাছে কি সাহায্য চাইবে মা? সেই দিনটা কোনো রকমে মামার বাড়িতে কাটলো। আমরা তো ভীষণ খুশি। আমরাও অত কিছু বুঝি না, কি কারণে মামার বাড়ি আসতে হলো সেটা আমাদের কাছে বড় কথা নয়। মামার বাড়িতে যে আসতে পেরেছি এবং ভাই বোনদের সঙ্গে খেলা করার সুযোগ পেয়েছি, সেটাই আমাদের কাছে সব থেকে আনন্দের। তাই আমরা এসবের বাইরে দুটো মামার ছেলে মেয়েদের সঙ্গে আমরা খেলেই চলেছি। তার পরের দিন বিকালে মা বারান্দায় দাঁড়িয়ে খুব কাঁদছে। আমি দেখলাম, মায়ের কান্নাটা কিন্তু আমার সহ্য হতো না। মায়ের মুখে সবসময় হাসি দেখতে চাই আমি। আমার মা যদি একটু কাঁদে, আমার বুকের ভিতরটা যেন কেমন হয়, আমি সেটা প্রকাশ করে বলতে পারবো না। তখন আমার বয়স মাত্র 7 বছর আর আমার ভাইয়ের 4। তেমন কিছুই বুঝি না, কিন্তু মা কাঁদলে যে আমার কষ্ট হয় সেটা আমি বুঝি। তারপর মা দেখি আমার বাবাকে এসে বলল, চলো, আর এখানে থাকা যাবে না। কেউ কারণ নয় গো। বিপদে পড়লে সমস্ত আত্মীয়রা পর হয়ে যায়। বড় মামা ছোট মামা সব পাশাপাশিই থাকে, একই বাড়িতে, ঘর আলাদা। তাই মায়ের এই কথা সব মামা মামি শুনতে পেয়েছে।
কোনো মামা কিন্তু আমার মাকে থামাতেও আসেনি। আর মা যখন চলে যাব বলল, কেউ বাধাও দেয়নি। এরপর আমার মা বলল, যার বাবা-মা নেই তার বাপের বাড়ি বলতে কিছুই নেই। বাবা-মায়ের সম্পত্তি যতদিন, ততদিন বাবা-মাকেও ভালোবাসবে। বাবা-মা চলে গেলে সম্পত্তির ভাগাভাগি হয়ে যাবে। আর আমি মেয়ে বলে সেই সম্পত্তি নিজেদের কবজায় নিয়ে নিল। আমি তো সম্পত্তির ভাগ চাইনি। কিন্তু বাপের বাড়ি এলেই দুবেলা বৌদিদের কথা শুনতে হবে কেন? সম্পত্তির ভাগ তো আমাকে এতটুকুও দেয়নি। তাহলে আমরা এলে যত্ন কেন পাবো না? আমার মায়ের কথা শুনে কোনো মামা মামি উত্তর দেয়নি। কারণ তাদের কাছে কোনো উত্তর ছিল না। সেই দিন যে মা বাবা আমাদের নিয়ে চলে এসেছিল, আর কখনো মামার বাড়ির মুখও দেখায়নি আমাদের। তারপরে এসে মা বাবা অনেক কষ্ট করে নিজেরাই ঘরটা কোনো রকমে ঠিক করলো। বাঁশের কঞ্চি চেরা দিয়ে ঘরটাকে তুলে ধরলো। বাঁশটা তো আমাদের নিজেদের ঝাড়ের ছিল, তাই বাঁশের জন্য টাকা পয়সা খরচ করতে হয়নি। আজ যখন আমরা দু ভাই বোন অনেক কষ্ট করে ভালো করে পড়াশোনা করেছি এবং নিজের পায়ে আমার ভাই দাঁড়িয়েছে। আমার ভাই আজ কলেজের প্রফেসর। আর আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হতেই আমার বাবা বিয়ে দিয়ে দেয়, ভালো পাত্র পেয়েছিল বলে। কারণ সেই সময় ভালো পাত্রের খোঁজ এনেছিল একজন আত্মীয়, ডেপুটি ম্যাজিস্ট্রেট আমার স্বামী। আমাদের আর পিছন ফিরে তাকাতে হয়নি ভগবানের আশীর্বাদে। মামার বাড়ি থেকে ফিরে এসে মা অত্যন্ত কঠোর হয়ে গিয়েছিল। নিজের ছেলে মেয়েকে যে মানুষ করতে হবে সেই বিষয়ে আরো বদ্ধপরিকর হয়েছিল। অনেক কষ্ট করেছে আমার মা আমাদের পিছনে। আর বাবা ভালো রোজগারের চেষ্টায় কলকাতায় যাওয়া শুরু করেছিল। সেই থেকে মোটামুটি আমাদের দুবেলা দুমুঠো জুটে যেত, আমাদের পড়াশোনাটাও হতো। বাবা মায়ের এই কষ্টের কারণে আজ আমরা অনেক দূর পৌঁছেছি। হয়তো নিজে রোজগার করি না ঠিকই, কিন্তু শিক্ষার আলো আমাদের মধ্যে আছে। পড়াশোনাটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। তারপর সুপাত্র দেখে আমার বাবা মা বিয়ে দিয়েছে। আর আমি মনে করি আমার বাবা মা আমাদের ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে। আমি এমন একজন মানুষের হাতে পড়েছি যার পরিবারে গিয়ে সম্মান ভালোবাসা সব পেয়েছি। আমার বাপের বাড়ির পাড়ার সকলেই আমাদের দুই ভাই বোনকে উদাহরণ হিসেবে তাদের সন্তানদের সামনে দাঁড় করায়। এটাই আমাদের জীবনের সব থেকে বড় সাফল্য। কিছু কিছু মানুষ আছে যারা গরিব মানুষদেরকে দেখে মনে করে এদের জীবনটা সব সময় গরিবিয়ানার মধ্যে দিয়েই কেটে যাবে, কোনোদিনও পরিবর্তন হবে না। তাই এদের সঙ্গে যা খুশি দুর্ব্যবহার করা যেতেই পারে। জীবনে তো এরা কখনো আলোর মুখ দেখবে না। এইভাবেই ভিখারির মতো এদের কেটে যাবে। ছেলে মেয়েগুলোকে পড়াশোনাও শেখাতে পারবে না তেমন ভাবে। ওই কলকাতায় কাজ করে খেতে হবে ছেলেটার বড় হলে, আর মেয়েটাকে কোনো একটা হাভেতের ঘরে বিয়ে দেবে। এর বাইরে তো এদের কোনো উন্নতি হবে না। এইরকম ভাবনা অনেক মানুষের মধ্যে থেকে যায়, আর সেই ভাবনা থেকেই তারা এমন খারাপ আচরণ করতে থাকে। ঠিক যেমন আমার জেঠু জেঠিমা, ঠিক যেমন আমার মামা মামিমারা। আজ সবাই আমাদের নিয়ে গর্ব অনুভব করে। আমার জেঠিমা জেঠু তো সবসময় লোকের কাছে বলে, আমার বংশের ছেলে, আমার ভাইয়ের ছেলে, আমার দেওরের ছেলে কলেজের প্রফেসর, আর আমার ভাইঝ জামাই সে ডিএম। সকলের কাছে এরকম ভাবে গর্ব করে বলতে শুনেছি। অথচ একটা রাতের বেশি তাদের বাড়িতে একটা সময় রাখেনি। দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল তাদের বাড়ি থেকে। আর আমার মামা মামিমারা, তারা তো এখন নতুন করে সম্পর্ক পাতাতে আসে। মা তো খুব আদর যত্ন করে তার দাদা বৌদিদের। মনে মনে প্রচন্ড রেগে যাই আমরা। মা বলে তারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছিল বলে আমরা যদি তাদের সঙ্গে সেই একই রকম করি রে মা, তাহলে কি তাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকলো? তারাও মানুষ হতেই পারে, তাই বলে তো আমরাও মানুষ নই। মায়ের এই কথাটা সারা জীবন আমার মনে থাকবে। আমরা দুই ভাই বোন আর বাবা তাদের উপর প্রচন্ড ক্ষুব্ধ থাকলেও মা যেটা বলেছিল সেটা আমরা মাথা পেতে নিয়েছিলাম, তাই সবকিছু ক্ষমা করে দিয়েছিলাম। ক্ষমাই হলো পরম ধর্ম। কলমে ও কণ্ঠে সোমা।